একটি পরমাণুতে অসংখ্য কক্ষপথ থাকে। হাইড্রোজেন পরমাণুতেও অসংখ্য কক্ষপথ থাকে, তবে হাইড্রোজেনের শুধুমাত্র প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে এবং বাকি কক্ষপথগুলো ফাঁকা থাকে। যেমন এই অঙ্কের ক্ষেত্রে প্রথম কক্ষপথে একটি ইলেকট্রন আছে। ইলেকট্রনটি প্রথম কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে গেলে, যদি তৃতীয় কক্ষপথে যেতে চায় তাহলে বাইরে থেকে শক্তি প্রদান করতে হবে। বোর তত্ত্ব অনুযায়ী ইলেকট্রন শক্তি শোষণ করলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। এখানে n সমান 1, n সমান 3। প্রশ্ন হলো, প্রথম কক্ষপথ থেকে ইলেকট্রনটি তৃতীয় কক্ষপথে গেলে কক্ষপথের ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে? প্রথম কক্ষপথের ব্যাসার্ধের সাথে যে কোনো কক্ষপথের ব্যাসার্ধের সম্পর্ক হলো 0.53 ইন্টু n স্কোয়ার ডিভাইডেড বাই z। এখানে 0.53 অ্যাংস্ট্রম, এটা হলো প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ হবে r3 সমান 0.53 ইন্টু n এর মান এই ক্ষেত্রে 3 স্কোয়ার। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তাহলে ব্যাসার্ধের মান আসবে 9 গুণন 0.53 ইকুয়াল 4.77 অ্যাংস্ট্রম। তাহলে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে? তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ ডিভাইডেড বাই প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। 4.77 ডিভাইডেড বাই 0.53 ভাগ 0.53, 9 গুণ বৃদ্ধি পাবে। এই অঙ্ক আমরা শর্টকাটে এভাবে করতে পারি। ব্যাসার্ধের সাথে কক্ষপথের সম্পর্ক বর্গের সমানুপাতিক। প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ধ্রুব, পারমাণবিক সংখ্যাও ধ্রুব। তাহলে এক্ষেত্রে লেখা যায় r1 হবে 1 এবং r3 হবে 9 এবং এদের অনুপাত r3 ডিভাইডেড বাই r1 9 গুণ বৃদ্ধি পাবে। এটা আমরা এমসিকিউ এর জন্য এইভাবে করতে পারি। আমরা অলরেডি সূত্র জানি, Rn সমান 0.53 অ্যাংস্ট্রম গুণন n স্কোয়ার ডিভাইডেড বাই z। লিথিয়াম পরমাণুর ক্ষেত্রে এটা হলো লিথিয়াম পরমাণুর নিউক্লিয়াস। প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে এবং দ্বিতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন থাকে। যেহেতু এখানে দেয়া আছে লিথিয়াম 2+, তার মানে লিথিয়ামের 1টি ইলেকট্রন আছে প্রথম কক্ষপথে, সুতরাং n এর মান হবে 1, z এর মান হবে 3। মান বসিয়ে পাই 0.53 ইন্টু 1 স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইকুয়াল 0.53 ভাগ 3 ইকুয়াল 0.17666। তাহলে আমরা লিখতে পারি 0.177 অ্যাংস্ট্রম। এখানে n সমান 5 প্রথম কক্ষপথের সাথে, তাহলে পঞ্চম কক্ষপথের সাথে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের সম্পর্ক হবে r5 ইকুয়াল 0.53 ইন্টু 5 স্কোয়ার, হাইড্রোজেন পরমাণুর z এর মান 1 ইকুয়াল 0.53 গুণন 25 ইকুয়াল 13.25 অ্যাংস্ট্রম।
প্রথম কক্ষপথের সাথে যে কোনো কক্ষপথের শক্তির সম্পর্ক হলো En সমান -13.56 ইলেকট্রন ভোল্ট গুণন Z²/n²। তাহলে দ্বিতীয় কক্ষপথের জন্য এই মানটা হবে E2 সমান 13.56 ইলেকট্রন ভোল্ট গুণন হাইড্রোজেন পরমাণুর Z এর মান 1² কক্ষপথ দ্বিতীয়, তাহলে n সমান 2²। তাহলে এটার মান কত আসবে 13.56 ভাগ 4, 3.39 ইলেকট্রন ভোল্ট -3.39 ইলেকট্রন ভোল্ট। চতুর্থ কক্ষপথের জন্য আসবে E4 সমান -13.56 ইলেকট্রন ভোল্ট ইন্টু 1² ডিভাইডেড বাই 4² ইকুয়াল 13.56 ভাগ 16, 0.8475 মাইনাস 0.8475 ইলেকট্রন ভোল্ট। যেহেতু নেগেটিভ সাইন আছে, সুতরাং এই দুটি মানের মধ্যে এই E4 এর জন্য যে মানটা বের হলো এই মানটা বড়। এখানে আমরা একটা জিনিস দেখি, আমরা একটা সংখ্যা রেখা ধরলাম 0, -1, -2, -3, -4। -4 এবং -1 এর মধ্যে -1 বড়। এখন আমি যদি বলি -1 -4 থেকে কত গুণ বড়, তাহলে এই হিসাবটা আমাকে করতে হবে এইভাবে, -4 ডিভাইডেড বাই -1, সুতরাং 4 গুণ বড়। ঠিক তেমনিভাবে এখানেও আমার দুইটা সংখ্যা আছে, -3.39 ইলেকট্রন ভোল্ট এবং -0.8475 ইলেকট্রন ভোল্ট। এখন এইটা থেকে এইটা কত গুণ বড়, এক্ষেত্রেও আমাদের করতে হবে -3.39 ডিভাইডেড বাই -0.8475। তাহলে এখান থেকে আসবে 3.39 ভাগ 0.8475 ইকুয়াল 4 গুণ। চার গুণ বড়, অর্থাৎ 4 গুণ বৃদ্ধি পাবে। এই অঙ্কটা আমরা আরেকভাবে করতে পারি। এখান থেকে দেখা যাচ্ছে Z² এবং 13-13.56 এটা ধ্রুব, তাহলে লেখা যায় En সমানুপাতিক 1/n²। E2 এর জন্য পাবো 1/4, E4 এর জন্য পাবো 1/16। যেহেতু ই এর মান ঋণাত্মক হয়, সেহেতু ই এর ছোট মানকে বড় মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে E2 ডিভাইডেড বাই E4 ইকুয়াল 1/4 ভাগ
1/16 ইকুয়াল 1/4 গুণন 16 ইকুয়াল 4, 4 গুণ বৃদ্ধি পাবে। এটা আমরা এমসিকিউ এর জন্য এভাবে করব। চতুর্থ শক্তি স্তরের ব্যাসার্ধ দেয়া আছে, ওই শক্তি স্তরে ইলেকট্রনটির গতিবেগ নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেয়া আছে n এর মান 4, ওই কক্ষপথের ব্যাসার্ধ দেয়া আছে 8.5 × 10⁻⁸ সেন্টিমিটার। ইলেকট্রনের ভরও দেয়া আছে 9.11 × 10⁻28 গ্রাম। এটাকে যদি আমরা কেজিতে কনভার্ট করি তাহলে 9.11 × 10⁻31 কেজি। তাহলে ফর্মুলা কি আমাদের mvr সমান nh ডিভাইডেড বাই টয়েস পাই। তাহলে v সমান হবে nh টয়েস পাই mr। এখন আমরা h এর মান কি জানি, 6.63 × 10⁻34 জুল সেকেন্ড। এখন আমরা এই মানগুলো বসাই। n এর মান 4 × 6.63 × 10⁻34 ডিভাইডেড বাই 2 × 3.14 গুণন 9.11 × 10⁻31 গুণন ব্যাসার্ধের মান 8.5। আচ্ছা, সব আমরা এসআই এককে করে নিলাম, তাহলে এটাকেও চেঞ্জ করে নিতে হবে। 8.5 × 10⁻⁻10 মিটার ইন্টু 10⁻⁻10। এবার দেখি ক্যালকুলেশন করলে কি আসে। 4 গুণন 6.63 ইন্টার ভাগ 2 ভাগ 3.14 ভাগ 9.11 ভাগ 8.5 0.0545 0.0545 ইন্টু এই 31 আর 10-এ 41, তাহলে 10⁻⁻34 প্লাস 41। এখান থেকে আমরা লিখতে পারি 0.0545 ইন্টু 10⁻7, বা এটাকে এভাবেও লিখতে পারি আমরা 5.45 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। এটা হবে অ্যান্সার। ধরি এটি হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথ। এই কক্ষপথের ব্যাসার্ধ যদি r হয় তাহলে পরিধি হবে টয়েস পাই r। ইলেকট্রন যদি একবার ঘোরে বা একবার আবর্তন করে তবে তা টয়েস পাই r পরিমাণ দূরত্ব অতিক্রম করে। সুতরাং আমরা বলতে পারি টয়েস পাই r পরিমাণ দূরত্ব অতিক্রম করে একবারে। তাহলে বেগ দেয়া আছে 7.28 × 10⁻7 এবং সময় দেওয়া আছে 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব
সমান 7.28 ইন্টু 10⁻7 মিটার। তাহলে 1 একক পরিমাণ দূরত্ব অতিক্রম করে 1/2 পাই বারে। তাহলে 7.28 ইন্টু 10⁻7 মিটার পরিমাণ দূরত্ব অতিক্রম করে 7.28 ইন্টু 10⁻7 ডিভাইডেড বাই টয়েস পাই আর। এখন আমাদের আর এর মান দরকার এবং তৃতীয় কক্ষপথে আর এর মান। তাহলে R3 সমান হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ গুণন তৃতীয় কক্ষপথ 3 পারমাণবিক সংখ্যা হাইড্রোজেনের 1। এটা সমান লেখা যায় 4.77 অ্যাংস্ট্রম। এটা সমান লেখা যায় 4.77 ইন্টু 10⁻⁻10 মিটার। এখানে মান বসিয়ে পাই 7.28 ইন্টু 10⁻7 2 ইন্টু 3.14 গুণন আর এর মান 4.77 ইন্টু 10⁻⁻10। তাহলে এখানে আসে 2.43 ইন্টু 10⁻16 বার। এই অঙ্কটা আমরা এই সূত্র দিয়েও করতে পারি, পরিমিতির সূত্র। আবর্তন সংখ্যা সমান বেগ ডিভাইডেড বাই কক্ষপথের পরিধি। বেগ দেয়া আছে 7.28 ইন্টু 10⁻7, কক্ষপথের পরিধি 2 ইন্টু 3.14 গুণন আর এর ভ্যালু দেওয়া আছে 4.77 ইন্টু 10⁻⁻10। এখান থেকে আমরা লিখতে পারি 2.43 ইন্টু 10⁻16 বার। যদিও বোর পরমাণু মডেল হাইড্রোজেন বর্ণালী খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারে, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে না। এর কারণ হলো বোর পরমাণু মডেলে একটিমাত্র ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যকার আকর্ষণ বল বিবেচনা করা হয়েছে। যখন বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হবে তখন ইলেকট্রন নিউক্লিয়াস আকর্ষণ বলের পাশাপাশি ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বলও থাকবে। বোর পরমাণু মডেলে এই ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বল বিবেচনা করা হয়নি বলে বোর পরমাণু মডেল একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। দ্বিতীয় নম্বর ত্রুটি, বর্ণালী রেখার তীব্রতা ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ এই যে বর্ণালী রেখাগুলো তৈরি হয় এগুলোর মধ্যে কোনোটা গাঢ় বর্ণের হয়, কোনোটা হালকা বর্ণের হয়। কেন গাঢ় বর্ণের হয় বা কেন হালকা বর্ণের হয় এই ব্যাখ্যাটা দিতে পারে না। এই মডেল অনুযায়ী ইলেকট্রন কণাধর্মী, কিন্তু ইলেকট্রনের কণাধর্মের পাশাপাশি তরঙ্গ ধর্মও রয়েছে, যা এই মডেলে বিবেচনা করা হয়নি। বোর পরমাণু মডেল দ্বিমাত্রিক, কিন্তু পরমাণুর গঠন ত্রিমাত্রিক। এই ত্রিমাত্রিক গঠন সম্পর্কে এই মডেলে কোনো ধারণা পাওয়া যায় না। 5 নম্বর যে ত্রুটি সেটা হলো বোর পরমাণু মডেল জিম্যান প্রভাব এবং স্টার্ক প্রভাব ব্যাখ্যা করতে পারে না। প্রথমে আমরা দেখি জিম্যান প্রভাব এবং স্টার্ক প্রভাব কি। আমরা যে বর্ণালী বিশ্লেষণ করি, যে টিউবের মধ্যে গ্যাস থাকে, এটা তোমরা অলরেডি দেখেছো আগের লেকচারে।
এই টিউবের পাশে যদি আমরা কোনো চৌম্বক ক্ষেত্র স্থাপন করি তাহলে বর্ণালী রেখাগুলো এরকম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়। এই যে যেমন একটা রেখা এরকম 3টা রেখায় ভাগ হয়ে গেছে এর ভিতরে। আর চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে এই যে একটা রেখা। যখন আমরা চৌম্বক ক্ষেত্র বা বিদ্যুৎ ক্ষেত্র এর পাশে যদি বিদ্যুৎ ক্ষেত্রও স্থাপন করি তাহলে দেখা যায় এই রেখাগুলো আরও কতগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়। এই রেখাগুলো কেন আরও সূক্ষ্ম রেখায় বিভক্ত হয় এইটা বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে রেখাগুলো যদি বিভক্ত হয় তাকে বিজ্ঞানীর নামানুসারে বলা হয় জিম্যান প্রভাব। আর বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে যদি রেখাগুলো বিভক্ত হয় তাকে বিজ্ঞানীর নামানুসারে বলা হয় স্টার্ক প্রভাব। এই জিম্যান এবং স্টার্ক প্রভাব বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না। পরবর্তীতে এই ত্রুটিগুলো দূর করার জন্য আমাদেরকে কোয়ান্টাম মেকানিক্সের সাহায্য নিতে হয়। পরবর্তীতে আমরা পরমাণুর মডেল পড়ব কোয়ান্টাম মেকানিক্সের আলোকে। ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। কোনো ইউনিটকে যখন আমরা ডিফাইন করতে যাব তখন আগে দেখতে হবে ওই ইউনিটটা কোন ফর্মুলা থেকে আসলো। ওই ফর্মুলা থেকে একটি ইউনিটকে আমরা খুব সহজেই ডিফাইন করতে পারি। যেমন এই ইউনিটটা আসলো F সমান Q1 Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। এই Q1 আর Q2-র একক হলো ইএসইউ। আমরা Q1 এবং Q2 এর একককে ডিফাইন করতে চাচ্ছি। তাহলে বাকি যে দুটো প্যারামিটার থাকবে এদেরকে আমরা 1 ধরে নিই। এরও মান 1, এরও মান 1। সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন আর এর একক সেন্টিমিটার। দুটি পয়েন্ট চার্জ এবং এরা সমধর্মী, অর্থাৎ ধরে নিলাম এর চার্জ পজিটিভ এরও চার্জ পজিটিভ। এরা 1 সেন্টিমিটার দূরত্বে অবস্থান করছে এবং এদের পরস্পরের মধ্যে বিকর্ষণ বল যদি 1 ডাইন হয় তাহলে এই প্রতিটি পয়েন্ট চার্জের মান হবে 1 ইএসইউ। এবার আমরা দেখি ডাইন সমান কি। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি F = ma। সিজিএস পদ্ধতিতে m এর একক হলো গ্রাম আর ত্বরণের একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা সমান হবে ডাইন। ইভি ইলেকট্রন ভোল্ট। আমরা জানি কাজ সমান বল গুণন সরণ। আবার F সমান লেখা যায় QE চার্জ গুণন তড়িৎ ক্ষেত্রের মান। E সমান আবার লেখা যায় বিভব পার্থক্য ডিভাইডেড বাই দূরত্ব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি FR = QV বা W সমান QV। এখন আমরা দুইটা পয়েন্ট কল্পনা করলাম যে পয়েন্ট দুটির মধ্যকার বিভব পার্থক্য 1 ভোল্ট। ভোল্ট সমান জুল পার কুলম্ব। এখন এই দুটি পয়েন্টের যে কোনো একটি পয়েন্ট থেকে একটি ইলেকট্রনকে অপর একটি পয়েন্টে নিয়ে যেতে ওই ইলেকট্রন দ্বারা যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকেই বলা হয় ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রনের চার্জ আমরা জানি 1.6 ×
10⁻⁻19 কুলম, অর্থাৎ এই 1.6 × 10⁻⁻19 কুলম চার্জ এক বিন্দু থেকে অপর বিন্দুতে স্থানান্তরিত করতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় সেটি হলো 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে সম্পাদিত কাজের পরিমাণ হলো 1 ইলেকট্রন ভোল্ট। এই কাজ সম্পাদিত হয় এই ইলেকট্রনটিকে স্থানান্তরিত করতে। গুণন বিভব পার্থক্য 1 ভোল্ট বা 1 জুল পার কুলম্ব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1.6 × 10⁻⁻19 জুল।